সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। বৃহস্পতিবার সন্ধ্যায় একক সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট বাইডেন, যখন চারদিকে ব্যাপক আলোচনা চলছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের ডেমোক্রেটিক প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর বিষয় নিয়ে। বাইডেন অনড় তার সিদ্ধান্তে। তিনি বলেছেন কাজ শেষ করতে চান তিনি। হি ওয়ান্টস টু ফিনিশ দ্য জব, দ্যাটস হিজ ওয়ার্ড, অ্যান্ড আই কোট। বাইডেনের দাবি, ট্রাম্পের বিরুদ্ধে তিনি সবচেয়ে যোগ্য প্রার্থী। বাইডেন তার মানসিক স্বাস্থ্য নিয়েও যে উদ্বেগ, সে বিষয় নিয়েও কথা বলেছেন, নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন। কিন্তু এই সংবাদ সম্মেলনেও তার পারফরমেন্স খুব আশাজনক ছিল না। ভাইস প্রেসিডেন্ট হিসাবে কামালা হ্যারিসের নাম বলতে গিয়ে তিনি ভুলে ট্রাম্পের নাম বলেন। চলুন দেখে নেওয়া যাক। I wouldn't have picked Vice President Trump to be Vice President, but I think she was not qualified to be President. এর ঠিক কয়েক ঘন্টা আগে ওয়াশিংটন ডিসিতে 3 দিনব্যাপী নেটো সম্মেলনের সমাপনী হয়। সেখানে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পোডিয়ামে আমন্ত্রণ জানানোর সময় তাকে প্রেসিডেন্ট পুতিন বলে সম্বোধন করেন বাইডেন। চলুন দেখে নেওয়া যাক। Ladies and gentlemen, President Putin. President Putin. নেটো সম্মেলন এবং সংবাদ সম্মেলনে এসব ঘটনার পর ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহারে বাইডেনকে আহ্বান জানান আরও 3 জন হাউস ডেমোক্র্যাট। নেটো সম্মেলন থেকে আরও কিছু খবর হলো, ইউক্রেনের জন্য আরও $225 মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে আমেরিকা। এর মধ্যে একটি পেট্রিয়ট মিসাইল সিস্টেম রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আবারও নেটো জোটের মিত্রদের প্রতি তার আহ্বান জানিয়েছেন, যাতে তাকে দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরেও লক্ষ্যবস্তুতে হামলার অনুমতি দেয়া হয়। এই সংক্রান্ত সীমাবদ্ধতা তুলে নিতে তার মতে এই সিদ্ধান্ত হবে গেম চেঞ্জার। এদিকে ইউক্রেন ও গাজার বিষয়ে নেটোর দ্বৈত নীতির কড়া সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। চলুন দেখে নিই। Lo que ha hecho ha sido reclamar para Ucrania como también para Gaza. I believe that our strength lies in our unity and also in our coherence. No podemos ni debemos permitirnos. এদিকে ওয়েস্টার্ন গাজা সিটিতে 2 দিনব্যাপী টানা ইসরায়েলি হামলায় নিহতদের কয়েক ডজন মরদেহ উদ্ধার করেছে গাজার উদ্ধারকর্মীরা। হামলা চালানোয় এলাকায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। যারা প্রাণে বেঁচে গেছেন তারা জানান রাতের আধারে তাদের থাকার জায়গায় ভবনগুলোতে হামলা চালানো হয়। এই সমস্ত বিষয় আজকের আলোচনায় থাকবে এবং এই আলোচনায় আমার সাথে যুক্ত হচ্ছেন হাসান ফেরদৌস, সিনিয়র সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর গোলাম মাদবর, মনমাউথ ইউনিভার্সিটি প্রফেসর ফ্রম নিউ জার্সি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। ধন্যবাদ। অনেকগুলো বিষয় থাকবে, আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে প্রতিটি প্রশ্ন বলবো না, প্রতিটি বিষয় বোঝার এবং উপস্থাপন করার আমাদের সবার জন্য। প্রেসিডেন্ট বাইডেন সংবাদ সম্মেলনে কতটা ইতিবাচক প্রভাব পড়বে বলে ভোটারদের উপর পড়বে বলে আপনি মনে করেন? এই প্রশ্নটি হাসান ফেরদৌস আপনাকে। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর তার ওপর বহু ডেমোক্রেটিক ভোটারদের যে অনাস্থা তৈরি হয়েছে, তার কতটা উনি দূর করতে পেরেছেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে শুভেচ্ছা। গতকাল প্রেসিডেন্ট বাইডেনের ভাষণ শেষ হবার ঠিক সঙ্গে সঙ্গে, যে মুহূর্তে তার ভাষণ শেষ হলো, লিটারালি সেই সময় কানেটিকাট নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং সিনিয়র ইন্টেলিজেন্স কমিটির সিনিয়র মেম্বার, র্যাঙ্কিং মেম্বার জিম হাইন্স, তিনি ঘোষণা করলেন যে তিনি জানালেন যে প্রেসিডেন্ট বাইডেনকে সরে যেতে হবে, দ্বিধা প্রস্তাব করছেন। তার মানে বাইডেন ভাষণ দিলেন, তিনি আশা করছেন যে তার ভাষণের ফলে ডেমোক্রেটিক ল মেকাররা আশ্বস্ত হবে। তা না হওয়ার বদলে ঠিক সেই মুহূর্তেই একজন র্যাঙ্কিং মেম্বার বললেন যে বাইডেনের স্টেপ ডাউন করা উচিত। এর থেকে আপনি বুঝতে পারছেন যে বাইডেনের প্রেস কনফারেন্সের নিট ফলাফলটা কি। বাইডেন আশা করেছেন যে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি যে উদ্বেগ আমাদের মনে আছে তার ব্যাপারে
তা তিনি নিরসন করতে পারবেন, তা তিনি পারেননি। কতগুলি ঘটনা ঘটে গেছে যা বিবেচনা আনা উচিত। আমি এর আগে বলেছিলাম যে প্রধান ফ্যাক্টর হবে বাইডেন থাকতে পারবেন কি পারবেন না, প্রধান ফ্যাক্টর হবে মানি, অর্থ। চাঁদার পরিমাণ বাড়ছে না কমছে। আজকে খবর পেয়েছি আমরা যে মেজর ডোনাররা, ডেমোক্রেটিক পার্টির মেজর ডোনাররা $90 মিলিয়ন আটকে রেখেছে। তারা চাঁদা দেবে বলেছে, রিলিজ করছে $90 মিলিয়ন। দুদিন আগে আপনি দেখেছেন জর্জ ক্লুনি, বিখ্যাত হলিউডের অ্যাক্টর, যিনি গত মাসে প্রেসিডেন্ট বাইডেনের সম্মানে হলিউডে ফান্ড রেজিং ডিনার করেছিলেন এবং তাতে প্রায় তিনি $30 মিলিয়ন, $28 মিলিয়ন রেজ করেছেন। তিনি এক অপেডে অনুরোধ করেছেন যেন বাইডেন সরে দাঁড়ান। ইতিমধ্যে 17 জন কংগ্রেসম্যান এবং 1 জন সেনেটর বাইডেনের সরে যাওয়ার পক্ষে মন্তব্য রেখেছেন। আজকে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাকিম জেফরিস, ডেমোক্রেটিক কংগ্রেস প্রতিনিধি পরিষদের লিডার, এবং সিনেটের ডেমোক্রেট লিডার চাক শুমার। তারা দুজনেই বলেছেন যে সিদ্ধান্তটা বাইডেনের, আমরা সিদ্ধান্ত নিতে পারবো না, আমরা তো বলবো যে আমাদের কংগ্রেসম্যানরা কি বলছে, আমাদের সদস্যরা কি বলছে, কারণ ডাউন ব্যালেটে তাদের প্রতিক্রিয়া হবে। ইতিমধ্যে একাধিক সেনেটর, একাধিক কংগ্রেসম্যান স্পষ্ট বলে দিয়েছেন, যেমন একজন ইউটা প্রবাবলি বলেছেন যে এই নির্বাচনে যদি বাইডেন থাকেন তাহলে ট্রাম্পের ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, ভূমিধস জয় হবে প্রেসিডেন্ট ট্রাম্পের। যদিও ইন্টারেস্টিংলি আজকে যে রিলিজ পেয়েছি আমরা, জনমত জরিপ পেয়েছি আমরা এনপিআর এর, দেখছি সমান সমান হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কিন্তু এই জনমত জরিপগুলি সব মিসলিডিং। তার কারণ এটা হচ্ছে ন্যাশনাল পোলস, সারা দেশ জুড়ে কত লোক তোমার পক্ষে, কত লোক তার পক্ষে। কিন্তু আমরা জানি যে আমেরিকান নির্বাচনটা হয় অঙ্গরাজ্য ভিত্তিক, এবং এই নির্বাচনে 5-7টি অঙ্গরাজ্য ফলাফল নির্ধারণ করবে। এ নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। বাইডেনের বক্তব্য হচ্ছে যে ভাই দেখো, আমার একটা ব্লু ওয়াল ডিফেন্স আছে। এই ব্লু ওয়ালটা কি? তিনি বলছেন পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকনসিন। এই 3টি যদি আমি ধরে রাখতে পারি তাহলে আমাকে আর হারানো যাবে না, কারণ বাকিগুলি আমি জনমত জরিপ অনুসারে পাচ্ছি। ফলে তিনি আজকে মিশিগানে গেছেন, এর আগে তিনি উইসকনসিনে গিয়েছিলেন এবং পেনসিলভেনিয়া গিয়েছিলেন। কিন্তু এই 3 অঙ্গরাজ্যে কিন্তু যদিও জনমত জরিপ খুব ক্লোজ, উইদিন মার্জিন অফ এরর, স্পষ্ট দেখতে পাচ্ছে লক্ষণটা যে সাধারণ নাগরিকরা বাইডেনকে চান না নির্বাচিত করতে। তারা একই সঙ্গে ট্রাম্প জিতুক তাও চায় না। ট্রাম্পের যে বিদ্বেষ, ট্রাম্পের যে আনপপুলারিটি, তা কিন্তু কোনো অংশে কমেনি। ফলে যদি নির্বাচন হয় এবং আলটিমেটলি ফলাফলটা এই দাঁড়ায় যে ট্রাম্প বাইডেন জিতেছেন, তার মানে এনাই বাইডেন জিতবেন, তার মানে হচ্ছে যে লোকে ভোট দেবে ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু এটা আনসার্টেন হয়ে পড়ে, কোনো গ্যারান্টি নেই যে আমি ভোট দিয়ে যাব। একটু আগে আপনি বলছিলেন যে আমি ডেমোক্রেট, কিন্তু ডেমোক্রেট কিনা এখন সন্দেহ আছে আমার। এর মানেটা কি? এর মানে আমি আমার প্রিন্সিপাল গুলিকে রেসপেক্ট করি আমি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার প্রিন্সিপাল গুলি অনার্ড হচ্ছে না। তাহলে আমি সেক্ষেত্রে আমি কি করব? আমি হয় ভোট দেব না অথবা ভোট দিতেই যাব না। আমার ধারণা হচ্ছে যে অধিকাংশ লোক ভোট দিতেই যাবে না। অধিকাংশ বলতে পারছি যারা এখনো দমনা আছেন। তাতে ক্ষতিটা কি হবে? ক্ষতি হবে এই যে শুধুমাত্র হোয়াইট হাউসে আমরা হারাবো না, আমরা হারাবো কংগ্রেস এবং সিনেট, প্লাস অলরেডি কিন্তু আমরা সুপ্রিম কোর্ট হারিয়ে বসে আছি। অন্য কথায় আগামী 4 বছর এবং প্রবাবলি বিয়ন্ড 4 বছর। একটু আগে আপনি বলছিলেন হেরিটেজ ফাউন্ডেশনের প্রজেক্ট 2025, এটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট, একটা নীল নকশা, কি করে ট্রাম্প আগামী 4 বছর এবং বিয়ন্ড শাসন করবেন, ক্ষমতা কক্ষিগত করবেন এবং পুরো আমেরিকার শাসন ব্যবস্থা, শাসনতান্ত্রিক ব্যবস্থা পুরো বদলে ফেলবেন। এটি একটি ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে যদি সত্যি সত্যি এই ব্লু প্রিন্ট ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়। সে কারণে খুব জরুরি হচ্ছে যেভাবেই হোক ট্রাম্পকে ঠেকানো, এবং ট্রাম্পকে ঠেকানোর জন্য আমাদের খুব প্রয়োজন হচ্ছে বাইডেনকে সরে যাওয়া। আমাদের ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্পের প্রতি আমাদের সমর্থন যেমন ছিল না, এখনো আছে, কিন্তু বাইডেনের প্রতি সমর্থন সফট হয়ে আসছে, এবং তার ফলাফল হিসেবে হয়তোবা নির্বাচনের ফলাফলটা এমন দাঁড়াবে যে বাইডেন ঠকে গেলেন, ট্রাম্প নির্বাচিত হয়ে গেল।
আপনি যেটি বলছেন অনেকখানি দিস ইজ মানে এটি খুব রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই এই মুহূর্তে, যেটি আপনি বলছেন একেবারেই প্রতীয়মান সবার কাছে যে বাইডেন যদি হেরে যান সেটি হবে অনেকগুলি ফ্যাক্টরের উপর। কয়েকটি উল্লেখ করেছেন আপনি যে সুইং স্টেটগুলি, তার মধ্যে তিনি যেখানে সময় কাটাচ্ছেন মিশিগান, হি ইজ ইন ডেঞ্জার, এবং তার কারণ হচ্ছে যে আরব বা মুসলিম ভোটের একটি বড় অংশ তার বিপক্ষে চলে গিয়েছে। আরেকটি কথা বলেছেন পেনসিলভেনিয়া নিয়ে আপনি, কিন্তু জন ফেটারম্যান যে অবস্থান নিয়েছেন, এই ফেটারম্যানের অবস্থান এমন একটি অবস্থান তৈরি করেছেন উনি, যেই কথাগুলি বলে উনি নির্বাচিত হয়েছেন সেই কথা তো তিনি রাখেননি, বরঞ্চ তিনি গুটি পাল্টে দিয়েছেন। এখন উনি কথা বলছেন এবং বিহেভ করছেন জিওপি বা রিপাবলিকানদের মতো, এবং অনেকেই সন্দেহ পোষণ করতেন যে এই প্রার্থী আসলে কিন্তু জিওপির কার্যক্রম সময় মতো করবেন বলে অনেকে সন্দেহ পোষণ করতেন। এখন সেটা একেবারেই ওপেন, এবং তার বিপক্ষে জনমত কিন্তু বেশ শক্ত অবস্থানে, অর্থাৎ পেনসিলভেনিয়াতেও কিন্তু উনি খুব একটা ভালো অবস্থানে নেই। আরেকটি ব্যাপার আপনি বলেছেন উইসকনসিনে কিন্তু এই অ্যাবর্শন গর্ভপাত বিরোধী বিলের কারণে সেখানে কিন্তু জিওপি হেরেছেন বেশ ভালোভাবে। এটি একটি ভালো অবস্থান বাইডেনের জন্য, কিন্তু অন্যান্য দিক থেকে মানুষ সন্দিহান, স্পেশালি তার কগনিটিভ যে হেলথ আছে এই ব্যাপারটিতে তারা বেশ সন্দিহান, উনি সক্ষম কিনা কার্যক্রম পরিচালনা করার জন্য, এটিতে তারা যথেষ্ট সন্দিহান। অর্থাৎ 3টি স্টেটেই উনি অবস্থান ভালো নেই, এটি একটি দুশ্চিন্তার ব্যাপার। আপনি অল্প করেও প্রজেক্ট 2025-এর কথা বলেছেন। আপনারা যারা দেখছেন দর্শক ভিউয়ার্স নিয়মিত দেখে থাকেন, এটি নিয়ে হয়তো আগামী সপ্তাহে আমরা কিছু কথা বলবো। এটি মারাত্মক একটি ব্যাপার, অত্যন্ত ভয়ানক একটি ব্যাপার, যার মাধ্যমে একটি নকশা তৈরি করা হয়েছে, যেটি হাসান ফেরদৌস কিছুক্ষণ আগে উল্লেখ করলেন, যে আমেরিকার শাসন ব্যবস্থা সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হবে, এটিকে রাজার শাসনে তৈরি করা হবে। উনি সুপ্রিম কোর্ট নিয়ে কথা বলেছেন, প্রথম ধাপ তারা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন করেছেন, সুপ্রিম কোর্ট আয়ত্ত নিয়ে নিয়েছে। এখন যদি কোনো রকম কোনো ডিসপিউট তৈরি হয় সেটি সমাধান করবে কে? সেটি সমাধান করবে 4 চরম রক্ষণশীল বিচারক। দিস পার্ট 1 ইজ ডান, পার্ট 2 and 3 ইজ ভয়াবহ। কনস্টিটিউশনকে রোধ করে দেওয়া, যাতে করে প্রেসিডেন্ট সব রকম সিদ্ধান্ত নিতে পারেন এবং কোনো চ্যালেঞ্জ করবে না। এবং তৃতীয় বিশ্বের যে বিভিন্ন দেশে আমরা দেখে থাকি সামরিক অভ্যুত্থান, সেটির মতো একটি নকশা তৈরি করে আর্মিকে ক্ষমতায় নিয়ে আসা অথবা পাশে রাখা ক্ষমতার, এই সমস্ত বিষয়ে আলোচনা পরবর্তীতে। আমি গোলাম আদম আপনার কাছে যাব। প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বাইডেনকে নিয়ে এগোবেন ডেমোক্রেটরা, নাকি শেষ সময়ে আগামী মাসে কনভেনশন আছে দুঃখিত, সেখানে প্রার্থী পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ। আসলে আমাদের হাসান ফেরদৌস ভাই বলেছেন খুব সুন্দরভাবে। এখন বর্তমানে প্রেসিডেন্ট বাইডেনের যে কগনিটিভ এবিলিটি ইজ রিয়েলি এ গ্রেট রিস্ক ফর দ্য ডেমোক্রেটিক পার্টি, এবং এটা আমি মনে করি ন্যাশনাল একজন প্রেসিডেন্ট হিসেবেও কিন্তু এখন এভরিওয়ান ইজ ওয়াচিং। দেখুন, ইটস নট অল অ্যাবাউট দ্য ডেমোক্রেটিক পার্টি। আমরা জানি যে সিটিং প্রেসিডেন্ট এবং যে একজন নমিনি তার বিরুদ্ধে বলাটা ইজ ভেরি ডিফিকাল্ট। 2-1 জন কিন্তু বলছে। হ্যাঁ, এখানে একটা ম্যাটার খুব ইম্পর্টেন্ট যে সুইং স্টেটগুলো, মিশিগানের কথা হাসান ফেরদৌস ভাই বলেছেন, তো আপনিও বলেছেন যে মুসলিম ভোটার আছে এখানে। উইসকনসিনে কিন্তু একজন কংগ্রেসম্যান প্রথমেই বলেছে যে হি শুড স্টেপ অ্যাসাইড প্রেসিডেন্ট বাইডেন, কিন্তু উনি কোনো কিছুই কর্ণপাত করছেন না। এবং পেনসিলভানিয়া, ইয়েস, জন ফেটারম্যান ইজ এ প্রবলেম এট দিস পয়েন্ট। এখন দেখুন, ওনারা কিন্তু সরাসরি কেউ বলার জন্য সাহস করছে না। 2-1 জন বলছে, যে হাকিম জেফরিজ বলেন বা চাক শুমার, এটা কিন্তু একজন সিটিং প্রেসিডেন্টকে কোনো সময় তার পার্টির লোকেরা এভাবে বলতে পারে না, বলেও না। এখন ফরগেট অ্যাবাউট ডেমোক্রেটিক পার্টিস, থিঙ্ক অ্যাবাউট দি ইন্ডিপেন্ডেন্ট ভোটাররাই কিন্তু দে উইল মেক এ বিগ ডিফারেন্স। এখন তারাই কেন তাকে ভোট দেবে যেখানে তার কগনিটিভ প্রবলেম,
সে মিক্সড আপ করে ফেলতেছে এবং স্টাবার্ন আমরা শুনেছি সে, কিন্তু সে সবসময় বলছে আর ইউ উইথ দ্য ডেমোক্রেসি অর এগেইনস্ট দ্য ডেমোক্রেসি। সো মিস্টার প্রেসিডেন্ট, ইউ আর দ্য ওয়ান ফার্স্ট অ্যাকচুয়ালি অ্যাক্ট অন দিস। কারণ এই অবস্থায় মেন্টালি যে তার কগনিটিভ এবিলিটি, কোনো লোকে স্বাভাবিকভাবে ভোট দিতে সাহস করবেন না। উনি অনেক সময় দেখা যাচ্ছে আননেসারি হাসছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে সে টেনশন দিচ্ছেন না। সো এজ এ প্রেসিডেন্ট আরো 4 বছরের জন্য, এবং দেখুন তার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কমলা হ্যারিস, এবং তার সম্পর্কেও কিন্তু অনেকের রিজার্ভেশন আছে। হোয়াট ডিড শি ডু এজ এ ভাইস প্রেসিডেন্ট? হ্যাঁ, আমি জানি সে প্রোটেক্ট করে কথা বলছে, শি ইজ সাপোজ টু বিকাম দ্য প্রেসিডেন্ট, ফাইন, এটা এগুলো বলবে তার ভাইস প্রেসিডেন্ট। সো আমি মনে করি এখন এজ এ ডেমোক্রেট, আমি নিজে একজন ডেমোক্রেট, ইমিডিয়েটলি বোধহয় ওনার একটা ডিসিশন নেওয়া উচিত, এবং এই ডিসিশন কিন্তু নোবডি ক্যান গিভ দ্যাট ডিসিশন, ইটস হিম হু ইজ গোইং টু কাম। এবং সে জর্জ ওয়াশিংটনের মতো ইতিহাসে তার নাম লেখা থাকবে যে নেশনকে সেভ করার জন্য, ডেমোক্রেসিকে ধরে রাখার জন্য এত বড় সে একটা আত্মত্যাগ করেছেন। এখন দেখুন তার কিন্তু রেকর্ড, স্টেলার রেকর্ড, ইকোনমি বলেন, কোভিড বলেন, ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আজকে দেখুন আমরা যে সামিট, ন্যাটো সামিট বলা হচ্ছে, হি গ্যালভানাইজ দ্য হোল ওয়ার্ল্ড, সবই আছে। কিন্তু এখন যেটা হচ্ছে তার, no matter, I'm the last person to actually discriminate anyone on the basis of age, but the reality, you can, we're all on the same boat. তার থেকে অনেক বয়স্ক লোক আছে, ভালোভাবে সুন্দরভাবে করছে, কিন্তু এখন আমাদের বডি কেমিস্ট্রি এক একজন এক এক ধরনের। তো হি শুড রিয়ালাইজ ইট, এই ডিসিশন অনলি হি ইজ দ্য ওয়ান ক্যান মেক দ্যাট ডিসিশন, হি ইজ দ্য অনলি ওয়ান ক্যান অ্যাকচুয়ালি অ্যাক্ট অন দিস। তো দিস ইজ ফর অ্যাকচুয়ালি ইজ ডিফিকাল্ট হাকিম জাস্টিস তার সময় কেউ কিন্তু ডিরেক্টলি বলবেন না এজ এ ডেমোক্রেট এবং এজ এ সিটিং প্রেসিডেন্ট। তো আমি মনে করি এই ডিসিশন ইমিডিয়েট ওনার নেওয়া উচিত, তার ফ্যামিলি নেওয়া উচিত। আমরা কয়েকবার ভাবছিলাম যে ফ্যামিলির সাথে বসে নিশ্চয়ই ডিসিশন আসবে, বাট ইট লুকস লাইক হি সিমস লাইক হি ইজ ভেরি অ্যাডামেন্ট, এবং বলছে যে হি ইজ দ্য পারসন হু ক্যান বিট ট্রাম্প। এটা ডিজাস্টার হবে। রাইট, সো ইউ ডোন্ট হ্যাভ এনি বিকল্প কোনো প্রার্থী আপনি দেখছেন না? বিকল্প ডেমোক্রেটিক পার্টি প্রার্থী আছে, যদিও কামালা হ্যারিসের নাম হালকা করে বলেছেন আপনি। জি, সময়টা কিন্তু খুব কম। নেক্সট মান্থে আপনারা দেখেন কনভেনশন একটা করতে পারে, কনভেনশন এসে ওপেন করতে পারে, এবং there are 4-5 potential ক্যান্ডিডেট। আমার মনে হয় না যে প্রেসিডেন্ট এন্ড ভাইস প্রেসিডেন্ট দুজনের কোনোটাই, অন্য দুজন নিউ প্রার্থী আসা উচিত। আমি মনে কেভিন নিউসাম আছেন, আপনার হুইটমার আছেন, জানেন। তো আমার মনে হচ্ছে he should step aside and he should actually save the nation. আপনি বললেন প্রজেক্ট 25, it's a scary thing, just মানুষ মানে cannot imagine what this is going to bring for the country, for the people. জি জি, ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস, আমি আপনার কাছে যাব। আগের প্রশ্নটি কিছুটা হলেও আপনি উত্তর দিতে পারেন যদি আপনি মনে করেন, কিন্তু এর সাথে আমি একটু জুড়ে দেব আরেকটি ছোট্ট প্রশ্ন। ছোট প্রশ্ন নয়, বাইডেনের বিকল্প কে হতে পারেন ডেমোক্রেটিক প্রেসিডেন্টের প্রার্থী? যদি নতুন প্রার্থী ঠিক করতে চায় ডেমোক্রেটিক পার্টি, তাহলে কি তারা সবার সমর্থন পাবেন কিনা, এবং সে সময় তাদের হাতে আছে কিনা? আমি ভাই দেখেন, এখানে প্রধান সমস্যা হচ্ছে যে আইনগত জটিলতা। ধরা যাক ডেমোক্রেটিক পার্টিতে অনেক যোগ্য লোক আছে, একটু আগে ভদ্র ভাই কেভিন নিউসামের কথা বললেন, ক্যালিফোর্নিয়া গভর্নর, খুব পপুলার গভর্নর, ইয়াং, খুব দেখতে সুন্দর, ভালো কথাবার্তা বলেন, কিন্তু আমি অ্যাজ এ ডেমোক্রেটিক ভোটার কেন মেনে নেব তাকে? তো তাকে ভোট দেয়নি। এই যে প্রাইমারি প্রসেসটা যে দিয়ে গেলেন বাইডেন সাহেব, তার পক্ষে আমরা ভোট দিয়েছি। এই প্রাইমারি প্রক্রিয়ার বিরুদ্ধে তিনি নির্বাচিত হয়েছিলেন, ফলে হি আর্নড হিজ লেজিটিমেসি। তিনি তার লেজিটিমেসি আর্ন করেছেন এই প্রক্রিয়ার মাধ্যমে। বলে অন্য যে কেউ আসলেই প্রশ্ন উঠবে, ভাই তোমাকে ভোট দেবো কেন, হয় তুমি কেন প্রার্থী আমার? একমাত্র যে লোক লেজিটিমেসি ক্লেম করতে পারে এই প্রক্রিয়ার ভিতরে, তা হচ্ছে গিয়ে কমলা হ্যারিস। দুটো কারণে। প্রথমত, শি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের পরবর্তী কোনো কারণে প্রেসিডেন্ট ক্ষমতা ধরে রাখতে না পারলে ভাইস প্রেসিডেন্ট স্টেপ ইন করবেন। বলে শি হ্যাজ বিন ইন ট্রেনিং ফর দ্য লাস্ট 3.5 years। তিনি অলরেডি এই পদের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন টেকনিক্যালি। 1, 2 নম্বর, তার পক্ষে স্ট্রেংথটা কি? প্রথম স্ট্রেংথ, শি ইজ দ্য ওম্যান। 2 নম্বর, শি ইজ এ ব্ল্যাক ওম্যান। ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে বড় কনস্টিটুয়েন্স কি? নারী ভোটাররা।
নারী ভোটারদের কারণেই কিন্তু বাইডেন আজকে প্রেসিডেন্ট। সাউথ ক্যারোলিনায় প্রাইমারিতে যদি তিনি না জিততেন আফ্রিকান আমেরিকা এবং নারী ভোটারদের কারণে, তিনি কিন্তু প্রাইমারিতে পাশ করতে পারতেন না। ফলে যদি কোনো কারণে আমরা কমলা হ্যারিসকে বাদ দেই, তাহলে আমরা কিন্তু এই দুই কনস্টিটিউয়েন্সি থেকে কিন্তু বিরক্ত করব। আফ্রিকান আমেরিকানরা তারা ক্ষিপ্ত হবে এবং নারী ভোটাররা ক্ষিপ্ত হবে। ফলে ন্যাচারাল চয়েস হচ্ছে আমাদের জন্য কমলা হ্যারিস। প্লাস তার অ্যাডভান্টেজটা কি, এই মুহূর্তে সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট কি ডেমোক্রেটিক পার্টি, স্ট্রংগেস্ট পয়েন্ট অ্যাবর্শন, এবং অ্যাবর্শনের প্রশ্নে কমলা হ্যারিস হচ্ছেন গিয়ে এই পার্টির স্পোক্স পার্সন, মুখপাত্র। ফলে তার কিছু ন্যাচারাল অ্যাডভান্টেজেস আছে। যদি কোনো কারণে আমরা ব্যর্থ হই, মাথা রাখতে হবে কি 7ই অগস্ট এই ডেডলাইন মাথা রাখতে হবে। 7ই অগস্টের মধ্যে অনলাইনে ডেলিগেটরা ভোট দেবেন, এটা আইন। 7th অগস্টের মধ্যে আপনাকে অনলাইনে ভোট দিয়ে ঠিক করতে হবে কে আপনার পরবর্তী ক্যান্ডিডেট। যদি আপনি ব্যর্থ হন এবং আপনি যদি 13 তারিখে যে কনভেনশনে নাম প্রস্তাব করেন, তাহলে কি করবে? 5 জন লোক দাঁড়িয়ে যাবে এবং যুদ্ধ শুরু হবে, লড়াই শুরু হবে। আমি দক্ষিণপন্থী, তুমি ডানপন্থী, মধ্যপন্থী, দেয়ার উইল বি অ্যান ওপেন ফাইট, যা কিনা পার্টির ইউনিটের জন্য মোটেই ভালো নয়। সে কারণেই খুব জরুরি হচ্ছে এই মুহূর্তে আগামী 7 দিনের মধ্যেই বাইডেন সাহেব উচিত হবে সিদ্ধান্ত নেওয়া তিনি থাকছেন কি থাকছেন। যদি তিনি থাকেন, ইফ ইট ইজ ডিসিশন, উই মাস্ট অল গেট ইউনাইটেড। আমাদের প্রত্যেককে তার পেছনে ইউনাইট হতে হবে যদি উনি একমাত্র আমাদের ক্যান্ডিডেট হন। কিন্তু আমরা সবাই চাইছিটা কি, যে ভাই তুমি সরে দাঁড়াও, তোমার চেয়ে যোগ্যতর ক্যান্ডিডেট দাঁড়াক। এবং আমার ধারণা যে যদি বাইডেন সরে দাঁড়ান, তাহলে কম যোগ্য নয় এমন একজন ক্যান্ডিডেট আমাদের হাতে আছে, আর তিনি হচ্ছেন কি কমলা হ্যারিস। ওকে, সো কমলা হ্যারিসের যেরকম আপনি মহিলা এবং ব্ল্যাক আমেরিকান এই দুটি আপনি বলছেন, এবং তৃতীয়টি বললেন যে উনি ভাইস প্রেসিডেন্ট, কাজে মহিলা হিসেবে অ্যাবর্শনের ব্যাপারে তার তো অগ্রাধিকার থাকবেই, বোঝাপড়াটাও থাকবে অন্য মহিলাদের সাথে, এবং উনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, এবং যার কারণে আমরা ধরে নিতে পারি যে প্রেসিডেন্ট ইন ট্রেনিং, ফিউচার প্রেসিডেন্ট ইন ট্রেনিং। সো তার অনেক কিছু হাতে কলমে ট্রেনিং আছে। এই কতগুলি অ্যাডভান্টেজ তার আছে। তার বিপক্ষে আপনি কয়েকটি কথা বলেছেন, মানুষ কি সেটা গ্রহণ করবে কিনা, সাধারণ ভোটাররা কতখানি সেটা গ্রহণ করবে, এবং ডেমোক্রেটিক পার্টির সবাই কি ঐক্যমতে পৌঁছতে পারবে কিনা, অ্যান্ড তারা কি ওই সাপোর্ট করবেন কিনা এই ক্যান্ডিডেটকে, নাকি ভেদাভেদ থাকবে। এই কতগুলি আসনী সংকেতের কথা আপনি বলেছেন যে দিজ আর দ্য ইস্যুজ। কাজে এই পথটি সহজ নয়, খুব জটিল। আইনগতভাবে তাদেরকে করতে হবে অগাস্টের 7 তারিখের মধ্যে, এবং সেটি না হলে আর কোনো পরিবর্তন আমরা দেখছি না, অ্যাজ ইট ইজ। কিন্তু বাইডেন থাকলে তার সামনে যে চ্যালেঞ্জ, সেটি আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করলেন, সেটি আমি আর পুনরায় বলবো না। আমি একটু আন্তর্জাতিক বিষয়ে যাব। আমি একটু অ্যাড করি ভাই, একটু যাতে অ্যাড করি আমি। সর্বশেষ জনমত জরিপে কি দেখতে পাচ্ছি আমরা, যে বাইডেন 2 পয়েন্টে পিছিয়ে আছেন ট্রাম্পের থেকে, অন্যদিকে কমলা হ্যারিস আইদার সমান সমান অথবা 2 পয়েন্ট তিনি এগিয়ে আছেন। অলরেডি জনমত জরিপে দেখতে পাচ্ছি আমরা যে বাইডেনের তুলনায় কমলা হ্যারিস ইজ ডুইং বেটার এগেইনস্ট ট্রাম্প। দ্যাটস দ্য পোল। এটি হচ্ছে, এবং ইন্টারেস্টিং, হ্যাঁ, তাই আমাদের হাতে অন্য কোনো তো আমাদের হাতে ইয়ারস্টিক নেই, অন্য কোনো জাদুনি আমার হাতে। only ইয়ারস্টিক I have is opinion polls, এবং তাতে আমাকে বলছে যে দেশের মানুষ, স্পেশাল ডেমোক্রেটিক সাপোর্টাররা, ইন্ডিপেন্ডেন্টরা কমলা হ্যারিসকে সাপোর্ট করবে। হ্যাঁ, দ্য অনলি প্রবলেম উইথ দ্য পোল, এবং আমি এটি অন্য একটি প্রসঙ্গে আলোচনা করেছিলাম, সেটি ফ্রেঞ্চ ইলেকশন এবং ইন্ডিয়ান ইলেকশন, দুটিতেই আমরা দেখতে পাচ্ছিলাম যে পোল বলছে যে ডানপন্থী মোদির পার্টি বলেন অথবা মেরিন লে পেন, দুজনেই কিন্তু বিপুলভাবে জয়ী হবেন, যেটি আমরা পোলে দেখছিলাম এবং তাদের বিভিন্ন মিডিয়াতে দেখছিলাম। কিন্তু আদতে কিন্তু পোলিং বুথে ফলাফলটি হয়েছে অন্যরকম। আমি আসবো সেই প্রসঙ্গে। আমি মনে করি দিস ইজ অলসো অ্যান ইন্টারেস্টিং টেক। আমি আন্তর্জাতিক বিষয়ে থাকতে চাই। এই যে শেষ হয়ে গেল নেটো সম্মেলন, প্রফেসর গোলাম আকবর, আপনার কাছে আমার প্রশ্ন, এতে কি নেটোর কিছু রিয়েলি প্রাপ্তি হয়েছে? কোনো অ্যাচিভমেন্ট করলো কি তারা? আমি মনে করি ইয়েস, 75 বছরের যে ইতিহাস, নেটোর যে সম্মেলন, যে ওয়াশিংটন ডিক্লারেশন, আমি মনে করি আমেরিকা স্ট্রংলি দাঁড়িয়েছেন নেটোর মেম্বারদের সাথে। এটা কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পুতিনের ওয়ার এগেইনস্ট ইউক্রেন, এবং ছোট ছোট যে অন্য দেশগুলো আছে নেটোর, দে আর এট স্টেক, দে আর অলসো এট রিস্ক। সো এই মুহূর্তে বিশেষ করে, এবং ইটস গিভিং এ রিয়েলি বিগ প্লাস পয়েন্ট ফর অলসো জো বাইডেন,
এটা ওয়াশিংটন ডিসিতে হয়েছে এবার, এবং তার লিডারশিপ নেটওয়ার্ক ক্ষেত্রে। এবং ইউনাইটেড স্টেটস কিন্তু জাস্ট ইউনিলেটারালি ইউনাইটেড স্টেটস যে আন্তর্জাতিকভাবে আমার মনে হয় is not strong anymore given the existential reality. NATO is the most important ally. তো আমি যে ডিক্লারেশনে তাদের যে বলেছেন যেগুলো আমার মনে হয় স্ট্রেংথেনিং ন্যাটো, এটা অবশ্যই একটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট এই মুহূর্তে, এবং জো বাইডেনের জন্য একটা ক্যান্ডিডেট হিসেবে আর কি। আর আমাদের যে হাসান ফেরদৌস ভাই বললেন, আসলে ন্যাচারাল চয়েস বা সিকোয়েন্সিয়ালি ডিপ্লোম্যাটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি চয়েস হচ্ছে কমলা হ্যারিস। একজন সিটিং ভাইস প্রেসিডেন্টকে আসলে বাদ দেওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, বাট আমরা জানি কমলা হ্যারিসের অ্যাডভান্টেজ যেমন আছে, ডিসঅ্যাডভান্টেজেসও কতগুলো আছে, এবং আমরা বিভিন্ন পোলে দেখেছি। আসলে তার একটা জিনিস আমার কাছে যেটা খারাপ লাগলো, ভাইস প্রেসিডেন্ট কিন্তু অলওয়েজ কাম আপ উইথ এ ভেরি স্ট্রং পজিশন ইন ওয়ান এরিয়া। যেমন ইমিগ্রেশনের ব্যাপারে আমরা আশা করছিলাম she was going to play a monumental role, কিন্তু সেখানে তেমন কিছু করতে পারেন নাই। এই ইমিগ্রেশন নিয়ে কিন্তু নেইল ডাউন করবে রিপাবলিকান পার্টি যে ডেমোক্রেটিক ক্যান্ডিডেটকে। সো দ্যাটস এ ন্যাচারাল চয়েস। তো নেটোর যে ব্যাপারটা যেটা আপনি বললেন, আসলে আমি যেটা মনে করি ইউনাইটেড স্টেটস এর সবচেয়ে বড় ফোর্স হচ্ছে নেটো, এখন নেটোর যে কান্ট্রিগুলো। সো তাদের এই ডিক্লারেশন বা তাদের যে পয়েন্টগুলো তারা এগ্রিমেন্ট করেছেন, আমি মনে করি দিস উইল স্ট্রেংথেন দ্য পজিশন অফ দ্য নেটো, and particularly it's a big message to the Russian government, Putin particularly, because the whole world is like internationally so divisive now, এবং ইউনাইটেড স্টেটস আমরা জানি সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছেন। সো ইউনাইটেড স্টেটস নিড টু হ্যাভ দোজ অ্যালাইজ with their side. So that's what is good for those countries, the smaller countries in NATO, European allies, United Kingdom, and of course it is for the United States. Yes, that's a big achievement this 75 years. আমার অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে যেটা আমি আপনাদের জানাবো। নেটো যদি ট্রাম্প নির্বাচিত হন, নেটোকে কিন্তু তিনি তছনছ করে দিবেন, এটি আমাদের পরবর্তী প্রশ্ন এবং আলোচনায় থাকবে। আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আপনারা যাবেন না কোথাও। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি, আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। হাসান ফেরদৌস, আমি আপনার কাছে সরাসরি চলে যাব। যদি ট্রাম্প পুনরায় নির্বাচিত হন, প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে নেটো কতখানি নিরাপদ থাকবে তার হাত থেকে? আপনি কি মনে করছেন? নেটোর অনেকে আশঙ্কা ব্যক্ত করে থাকেন, তারা ট্রাম্পের ব্যাপারে মোটেও তাদের অনেক আশঙ্কা আছে এবং সেটা যথার্থই। যদি উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান পুনরায়, তাহলে নেটো কতখানি নিরাপদ থাকবে তার হাত থেকে বলে আপনি মনে করেন? আমি ভাই, যদি আমরা নিজের প্রতি অনেস্ট থাকি, তাহলে মানতে বাধ্য হবো যে ট্রাম্প সাহেব কখনো কখনো কিছু ভালো কথাও বলেন। যেমন নেটো কেন, ডু উই নিড নেটো? ভেরি গুড। নেটো কেন হয়েছিল? এটা হয়েছিল কমিউনিজমকে ডিফিট করবার জন্য, রেজিস্ট করবার জন্য। কমিউনিজম হ্যাজ বিন ডিফিটেড, কমিউনিজম তো নেই আর, তাহলে আমরা নেটো রেখে কি করবো? রাইট। নেটোর আছে একটাই কাজ, মার্কিন এম্পায়ারকে অথবা মার্কিন ইম্পেরিয়ালিজমকে জিয়ে রাখা, মার্কিন সাম্রাজ্যবাদকে টিকে রাখবার জন্য নেটো, এর বাইরে আর কোনো ভূমিকা নেই। আমেরিকা এই নেটোকে ব্যবহার করে সেটা বিশ্ব জুড়ে ছড়ি ঘোরাচ্ছে। দেশের ভেতরে আমাদের অব্যবস্থা, আমাদের অর্থনীতি ভেঙে পড়ছে, আমাদের 30% ব্রিজেস আমাদের আর হয় ভেঙে গেছে না রিপেয়ারের প্রয়োজন আছে, আমাদের স্কুল ব্যবস্থা ভেঙে পড়ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। আমরা সারা বিশ্ব জুড়ে 1000টার মতো সামরিক বেস তৈরি করে রেখেছি। কেন? কার প্রয়োজনে? কার প্রয়োজন সার্ভ করে? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাকে। প্রথম ডিবেট ইন্টারেস্টিংলি ট্রাম্প সাহেব একটা বলেছে তার লাভটা কার হচ্ছে, এই যে তুমি $200 বিলিয়ন দিয়েছো ইউক্রেনকে, এতে কার লাভ? আমার টাকা তুমি দিচ্ছ। উনি কি বললেন যে এই অস্ত্র কিন্তু আমরা দিচ্ছি মানে আমাদেরও লাভ হচ্ছে, কারণ 5টা বড় বড় কোম্পানি কিন্তু অস্ত্র প্রেরণ করছে। এইটা হলো মূল কথা। বড় বড় কোম্পানিগুলি এর থেকে লাভবান হচ্ছে। যে টাকাটা আমরা বরাদ্দ করছি ইউক্রেনের জন্য, তাতে লাভ কার হচ্ছে? ওই বড় বড় কোম্পানিগুলি যারা ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে। যে ভয়টা আজ থেকে 50 বছর আগে বলে গেছেন কে? আইজেনহাওয়ার।
প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, তা হচ্ছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। আমাদের রাজনীতিকে, অর্থনীতিকে, সমাজকে সামরিক এই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এভাবে জাপড়ে ধরেছে যে আমাদের থেকে বেরোনোর কোনো পথ নেই। সেই 50s উনি আমাদের ওয়ার্নিং দিয়ে গেছেন এবং আজকে তা সত্য প্রমাণিত হচ্ছে। সত্যি যদি যে ট্রাম্পের কারণে যদি নেটো ভেঙে পড়ে, আই উড ওয়েলকাম দ্যাট, কারণ সত্যি সত্যি কোনো প্রয়োজন নেই, এটা একটা কথা। অন্য কথা, ইউ আর রাইট, ওয়েস্টার্ন ইউরোপিয়ানরা অত্যন্ত উদ্বিগ্ন এই ভেবে যে ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্পর্কের কারণে। যদি ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট হন, তিনি কিন্তু পুতিনের পক্ষে কথা বলবেন। অথচ ইউরোপিয়ানরা ভীত হচ্ছে যে আজকে পুতিন আক্রমণ করেছে ইউক্রেন, আগামীকাল পোল্যান্ড, পরশুদিন তিনি আক্রমণ করবেন বলটিক স্টেটস গুলিতে। বলে দে আর রিয়েলি স্কেয়ার্ড যে কি করবে ট্রাম্পের আমলে রাশিয়াকে ঠেকানোর একটাই পথ তারা মনে করছে, তা হচ্ছে গিয়ে নেটো। সে কারণে নেটোর প্রয়োজন। অন দ্য আদার হ্যান্ড, যদি নেটো দুর্বল হয়ে পড়লে কি হবে? ইউরোপিয়ানরা তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলবে, যেটার কথা কিন্তু ফ্রান্স ম্যাক্রো অনেকদিন থেকে বলে আসছে যে আমাদের উই হ্যাভ টু ওন আওয়ার ওন মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমাদের নাই। আমরা ডিপেন্ড করি আমেরিকার উপরে। ওয়াই? জাপান, সাউথ কোরিয়া, কেন? এবং এর ফলে এই সমস্ত দেশে এবং বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই জাঁতা কল আরো পোক্ত হচ্ছে। বলে আপনি আমাকে ভোট দিতে বলেন, আমি বলবো ট্রাম্প সাহেব একটা ভালো কাজ করেছে, যে নেটো কেন খারাপ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আসলে সত্য কথা বলার জন্য আমরা অনেক সময় দলীয় কারণে পক্ষপাতিত্বমূলক কথা বলে থাকি, এবং অনেকগুলো আসলে এই বিষয়টি এত ব্যাপক, এটির জন্য আলোচনা দরকার, আলাদা আলোচনা। যেরকম আপনি বলেছেন নেটোর জন্ম কেন, সিম্পলি নেটোর জন্ম 1949-এ, এবং এটি জন্ম একটি কারণে, সেটি হচ্ছে রাশিয়াকে ঠেকাও। কিন্তু এটি একটি স্লোগান। রাশিয়ার স্ট্যালিন তখন ছিলেন, এবং আমেরিকার আইজেনহাওয়ারের যে স্টেট সেক্রেটারি ছিলেন তিনিও বলে দিয়েছিলেন যে কোনো রকম সম্ভাবনা নেই রাশিয়ার এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের বা পশ্চিমা ইউরোপিয়ান দেশগুলোকে আক্রমণ করা, কারণ তারা নিজেদের অবস্থায় ভালো না, এবং সেরকম সম্ভাবনাও তিনি দেখছেন না। বাট আপনি যেটি বলেছেন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, দোজ বিগ কোম্পানিজ, লকহিড মার্টিন অ্যান্ড আদার কোম্পানিজ, বোয়িং, তারা বানাচ্ছে ট্রিলিয়ন্স অফ ডলার, এটি একটি কারণ। আরেকটি কারণ আপনি যেটা বলেছেন, আমি মনে করি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, বাইডেন এটি ডিসমেন্টাল করবেন, খুব ভালো কথা, নেটোর প্রয়োজন নেই, দ্যাটস ট্রু, ভেরি ট্রু। বাট আমেরিকা তিনটি জিনিস নিয়ে পুরো বিশ্বকে আপনি ছড়ি ঘোরানোর কথা বলেছেন, বেসিকলি ছড়ি ঘোরায়। তিনটি হচ্ছে, একটি হচ্ছে তার সামরিক শক্তি, তার একটি অঙ্গ হচ্ছে নেটো। আপনাদের বেশি দূরে যাওয়ার দরকার নেই, যদি শুধু আপনি দেখেন নেটোর মাধ্যমে লিবিয়াকে ধ্বংস করা হলো, ইরাককে ধ্বংস করা হলো, এবং ইউরোপিয়ান যে কোনো রাশিয়াকে চেকে রাখা হয় সবসময়, যাতে করে তার বলয়টি বৃদ্ধি না পায়। এবং আপনি দেখবেন আফগানিস্তানেও নেটোর আক্রমণ, এবং এখন যে মিডল ইস্টে আছে এইটিও নেটোর সম্পূর্ণ আন্ডারে আছে। এইটি এখানেই কিন্তু শেষ নয়। এই নেটোর মাধ্যমে অন্যান্য বৃহৎ শক্তি বা কোনো বৃহৎ শক্তি যাতে কখনো উঠতে না পারে, যার জন্যে চীনকে তারা ঘেরাও করে রেখেছেন। ফিলিপিন্স, সাউথ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, সব জায়গায় তাদের বলয় আছে। আপনি 1000টির কথা বলেছেন, আমি সঠিক জানি, যতদূর আমি জানি 850টি সামরিক বেস আছে বিশ্ব জুড়ে। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তারা মারণাস্ত্র ছুটতে পারেন, যে কোনো দেশ দখল করে নিতে পারেন। আরেকটি বড় অস্ত্র তাদের আমেরিকার হাতে, সেটি হলো ডলার। আপনারা সবাই জানবেন যে কিছু 19 থেকে 20 করলে কিন্তু আপনার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হবে। তার কারণ হচ্ছে ডলার হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি অ্যান্ড রিজার্ভ, এবং এটি আরেকটি অস্ত্র। এটি ব্যাপক আলোচনার প্রয়োজন আছে, 2-4 মিনিট বা ইভেন 1 ঘন্টা এটা করা সম্ভব নয়। আমি আরেকটি প্রশ্ন করব গোলাম মাদবর আপনার কাছে। নেটোর সদস্য পদের জন্য আগ্রহ জানিয়েছে এবং অ্যাপ্লিকেশন করেছেন, দরখাস্ত করেছেন ইউক্রেন, সেটি দেয়া হয়নি, এবং সেটি আমরা সবাই জানি এই মুহূর্তে দিচ্ছেন না। কিন্তু নেটোর যদি ইউক্রেন নেটোর সদস্য পদ পেয়ে যায়, তাহলে নেটোর জন্য বা ইউক্রেনের জন্য কতখানি, ইউক্রেন নিজের জন্য কতখানি ঝুঁকি তৈরি করবেন, এবং রাশিয়ার জন্য এটি কি অর্থ মনে করে আপনি মনে করেন? আসলে দেখুন, ইউক্রেন যুদ্ধের মূল কারণটাই হচ্ছে নেটো। কারণ ইউক্রেন, রাশিয়া মনে করছে যে এরা যদি নেটোতে জয়েন করে, আর্টিকেল 5, একটা নেটো মেম্বারের বিরুদ্ধে যুদ্ধ মানে হচ্ছে সব নেটো কান্ট্রিজ গুলোর বিরুদ্ধে যুদ্ধ।
সো এইটার জন্যই কিন্তু আমরা জানি যে বরাবরই তাদেরকে ওয়ার্নিং দিচ্ছিল যে তাদের ডোর স্টেপে নিয়ে যাচ্ছে সব ধরনের ডিফেন্স, এয়ার ডিফেন্স, এবং রাশিয়া কিন্তু বরাবরই বলছিল আলটিমেটলি ইউক্রেন ইজ গোইং টু বিকাম দ্য মেম্বার অফ ন্যাটো। তো আপনার একটু আগে হাসান ফেরদৌস ভাই আপনি যে বললেন ন্যাটোর প্রয়োজনীয়তা, I don't think former President Trump actually think it that way. তার থিঙ্কিংটা হচ্ছে বিজনেস মডেল, হোয়াট ডু উই গেট আউট অফ দ্য কন্ট্রিবিউশন। তাদেরকে আমরা কি পুলিশ ফোর্স জন্য ছোট ছোট কান্ট্রিগুলো, কিন্তু আপনাকে কিন্তু একটু চিন্তা করতে হবে ওয়ার্ল্ড পিস এন্ড স্টেবিলিটির ক্ষেত্রে, যে এই ধরনের অ্যালায়েন্সের যে আপনি মনে করেন যে বাল্টিক স্টেটগুলো এখানে মেম্বার হয়েছেন বা অন্যান্য ছোট স্টেট যেগুলো আছেন, এগুলো কিন্তু এই বিশেষ করে রাশিয়ার কিন্তু কবলে, রাশিয়া কিন্তু এগুলোতেই কিন্তু অ্যানেক্সেশন করতে চায় সবসময়, এবং তাদের এক সময় তো জানেন যে বাল্টিক স্টেটগুলো তাদের এই পার্ট ছিল। তো ন্যাটোর ম্যানিফেস্টো যেটা আসলে ন্যাটো কিন্তু সেটা ইউজ করছে না। আপনি যেটা বললেন যে ইরাককে শেষ করলো, আফগানিস্তানকে শেষ করলো, লিবিয়াকে শেষ করলো, কারণ ন্যাটো মেম্বারগুলো একটা অ্যাটাক করে মানে সবাই দৌড়ে চলে যায়, দিস ইজ হোয়াট দে ডু। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ দ্য ম্যানিফেস্টো অফ ন্যাটো। আমরা জানি ইউনাইটেড নেশন ফর এক্সাম্পল, ইউনাইটেড নেশন তো অকার্যকরী অনেকেই বলছে। হোয়াট আর দে ডুইং আদার দেন ডেভেলপমেন্ট থিংস? They cannot do anything because they do not have the police force like NATO, right? তো আমি জানি আপনারা যেটা বলছেন সেটা কিছুটা লিমিটেশনস, বাট এট দ্য সেম টাইম ন্যাটোর কিন্তু পজিটিভ সাইড অনেক আছে, পার্টিকুলারলি ফর দ্য ডিফেন্স অফ দিস স্মলার কান্ট্রিজ। ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছে আমরা উই আর গিভিং দিস মাচ মানি, হোয়াই এম আই গোইং টু গিভ, হোয়াট আর ইউ পুটিং ইন? সেম থিং তারা ইউনাইটেড নেশনের ক্ষেত্রে বলে যে আমরাই সব থেকে বেশি দিচ্ছি, যার ফলে তারা বেশি পয়সা দিয়ে দেখেই সবখানে কিন্তু একটু আপনার দেখবেন যে একটু মোরলগিরি করতে চান। তো দ্যাট ইজ ফর দ্য ইউনাইটেড স্টেটস পলিসি, এবং তারা এটাকে ইনফ্লুয়েন্স ম্যানিপুলেট করতে চান। হ্যাঁ, আপনার মানে ইউ হ্যাভ এ ডিফারেন্স অফ ওপিনিয়ন্স উইথ মি অ্যান্ড অবভিয়াসলি উইথ হাসান ফেরদৌস, কারণ আমরা একই লাইনে কথা বলেছি যখন নেটোর কথাটা এসেছে। আমি বলছি আরেকটি কথা, তার কারণটা কি? একটি এক্সাম্পল দিই, বেশি সময় নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কিছুদিন পর স্ট্যালিন কিন্তু চাচ্ছিলেন যে জার্মান রিইউনিফিকেশনটা হোক। জার্মান ওয়েস্ট অ্যান্ড ইস্ট ভাগ করা হয়েছিল পশ্চিমা বিশ্বের আন্ডারে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। রাশিয়া চাচ্ছিল জার্মান একীভূত হয়ে যাক, একটি জার্মান দেশ হয়ে যাক। সবচেয়ে বড় ভেটো কে দিয়েছিলেন জানেন? আমেরিকা অ্যান্ড দ্য নেটো। দে ডিডন্ট ওয়ান্ট ইট। তারা চাচ্ছিলেন দুটি রাষ্ট্রই থাকুক। এটির অনেক ব্যাখ্যা আছে, অনেক কথা আছে, এ নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারবো এবং আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি। অ্যান্ড ডিফারেন্সের ওপিনিয়ন ইজ এ গুড থিং, তখন ভালো জিনিস বের হয়ে আসে। বাট নেটো এ পর্যন্ত nothing but a tool for US. US needs NATO. NATO really doesn't need US, to be honest with you. এবং ট্রাম্প যে এটা ভেঙে দিতে চাচ্ছেন, আমি বুঝছি হাসান ফেরদৌস কেন এটি বলেছেন, আপনি বা এটির বিপক্ষে কেন আছেন সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু এটি নিয়ে ব্যাপক আলোচনার প্রয়োজন আছে। বিপক্ষে অনেক কথাই হতে পারে, কিন্তু দিন শেষে আমরা ভালো একটি আলোচনায় আসবো এবং সত্যটা অনেকের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সময় কম, হাসান ফেরদৌস, আমি শেষ প্রশ্নটি আপনাকে করব। ফ্রান্সের নির্বাচন নাটকীয় ঘটনা ঘটেছে শেষ মুহূর্তে এবং অভাবনীয় ঘটনার মতো অনেকখানি। দেশটির পার্লামেন্টের নির্বাচনে প্রথম ধাপে ভোটে গিয়েছিলেন থাকলেও দ্বিতীয় ধাপে নির্বাচনে তৃতীয় হয়েছেন কট্টরপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র্যালি। দ্বিতীয় দফার নির্বাচনে নাটকীয়ভাবে জয় পেয়েছেন বামপন্থী দলগুলো এবং লেফট, সেন্টার টু দ্য লেফট অ্যান্ড পপুলার ফ্রন্ট, দ্য নিউ পপুলার ফ্রন্ট। এই যে আমরা এবং ইমানুয়েল ম্যাক্রন মধ্যপন্থী দলও আছেন, কিন্তু তারা ক্ষমতা হারিয়েছেন অনেকখানি। তার প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছিলেন, উনি গ্রহণ করেনি, অনুরোধ করেছেন আরও কিছুদিন চালিয়ে যেতে। এই যে ঘটনাটি ঘটলো, আমরা সারাক্ষণ নিউজে দেখলাম যে ডানপন্থীদের উত্থান হচ্ছে, জয় হচ্ছে এবং এটি একটি মারাত্মক দিক নির্দেশনায় থাকবে সারা ইউরোপের জন্য, যেটি নিয়ে গত সপ্তাহে আমরা কিছুটা হলে কথা বলেছি। কিন্তু নির্বাচনে দেখা গেল বামপন্থী এবং মধ্যপন্থী বামপন্থীদের তারাই জয়ী হলেন বেশিরভাগ ক্ষেত্রে। এটি কেন হলো? এবং আমরা অতীত যদি একটু ঘেটে দেখি, ফ্রান্সে যা হয় তার প্রভাব পার্শ্ববর্তী দেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় পড়ে। ঠিক একই রকম ঘটনা আমরা দেখেছিলাম ভারতে, মোদির দল জিতবে এবং বিপুল পরিমাণে জিতবে, সেটি কিন্তু হয়নি, হয়েছে উল্টোটি। এবং কেন এই দুটি ঘটনা এরকম ঘটলো এবং এটির প্রভাব আসলে এখানে আমরা কিভাবে দেখতে পারি বা দেখবো কিনা? ভাই ব্যাপারটা নিয়ে আমরা এখনো বিশ্লেষণ করছি, এখনো কিন্তু আলোচনা করছি। কতগুলি কন্ট্রাডিক্টরি ঘটনা ঘটেছে। আমরা জানি ইউরোপে, বিশেষ করে পশ্চিম ইউরোপে
দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে। আমরা উরবানের কথা বলছি, হাঙ্গেরিতে আমরা দেখছি, জার্মানিতে আমরা দেখছি, পোল্যান্ডে আমরা দেখছি, নেদারল্যান্ডসে রাইটিস্টরা ক্ষমতায় আসছে। সেখানে প্রধান ফ্যাক্টর কাজ করেছে ইমিগ্রেশনের বিরুদ্ধে শ্বেতকায়দের, হোয়াইট পিপলদের বিদ্রোহ। গত 50 বছর ধরে যে লিবারেল পলিসি পার্সু করা হয়েছে তার বিরুদ্ধে একটা কমন অ্যাঙ্গার, কমন প্রোটেস্ট, তার ফলাফল এই নির্বাচনগুলিতে দক্ষিণপন্থীদের। একই ঘটনা ইংল্যান্ডেও, ব্রেক্সিট ছিল মূলত ইমিগ্রেশনের বিরুদ্ধে সাধারণ পাবলিকের রিয়াকশন। হোয়াট ইজ ইমিগ্রেশন? ইমিগ্রেশন মানে আমার সাধারণ লোকের চোখে কি দেখে কি আমার দেশে বিদেশিরা এসে আমার কালচারকে পলিউট করছে। ব্লাড তো করছেই, মিক্স ম্যারেজ হচ্ছে, অনেকে এটা পছন্দ করেন না, ট্রাম্পটা পছন্দ করেন না। ফলে সাধারণ লোক বলছে যে আমার যে ট্রেডিশনাল কালচার, ক্রিশ্চিয়ান কনজারভেটিভ কালচারকে পলিউট করছে বাইরের লোকরা এসে। মিনওয়াইল বিশ্ব কিন্তু বদলে গেছে, বিশ্ব হ্যাজ বিকাম এ স্মল ভিলেজ। সেটাকে আমি অস্বীকার করছি এই ভেবে যে এর ফলে আমার যে ট্রেডিশনাল ভ্যালুস তা কিন্তু আনসেফ হয়ে পড়ছে। অ্যাজ এ রেজাল্ট ইমিগ্রেশনের কারণে রাইট ইজ উত্থান, নোবডি ক্যান স্টপ। এটা ঘটবেই কারণ ইমিগ্রেশন ইজ এ রিয়ালিটি একটা দিক। পাশাপাশি যখন ফার রাইটের উত্থান ঘটে তখন দেখি আমরা কি মধ্যপন্থী এবং বামপন্থীরা এক হয়ে পড়ছে। তার প্রমাণ হচ্ছে ফ্রান্সে কিন্তু 1 নম্বরে সবচেয়ে বেশি ভোট পেয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সিট দখল করেছে কিন্তু দক্ষিণপন্থীরা। তারা প্রায় ক্ষমতার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। যখন দোরগোড়ায় পৌঁছে গেছে তখন দেখলাম আমরা যে মধ্যপন্থী এবং বামপন্থীরা এক হয়ে গেল শুধুমাত্র দক্ষিণপন্থীদের ঠেকানোর জন্য। এটা একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট ছিল বামপন্থী এবং মধ্যপন্থীদের কাছ থেকে। তার মানে এই না যে এরা দেশ চালাতে পারবে। এখন পর্যন্ত কিন্তু ফ্রান্সে সরকার গঠন করেনি, কিন্তু এই যে ঘটনা ঘটলো আমরা দেখলাম যে অতি দক্ষিণপন্থীর বিরুদ্ধে মধ্যপন্থী এবং বামপন্থীদের ঐক্য, তার একটা প্রভাব কিন্তু আমাদের দেশও পড়তে, আমাদের বলতে আমেরিকায় পড়তে পারে। কিভাবে? ট্রাম্প হচ্ছে সেই দক্ষিণপন্থী, ট্রাম্প হচ্ছে সেই থ্রেট, ট্রাম্প হচ্ছে সেই নাৎসি মাউথপিস, যার বিরুদ্ধে সবাই আমরা একাট্টা হব। ট্রাম্পকে ঠেকানো, ট্রাম্প তো একটা সিম্বল মাত্র, শিখণ্ডী। ট্রাম্পকে একটু আগে বললাম আমরা প্রজেক্ট 2025, ট্রাম্পের ভেতর দিয়ে ঢুকবে কে? ঢুকবে ফ্যাসিজম। সেই ফ্যাসিজম ঠেকানোর জন্য সবাই আমরা মধ্যপন্থী, বামপন্থী এবং নিরপেক্ষ একাট্টা হবো। এটা ট্রাম্প বাইডেনের আশা, ডেমোক্রেটদের আশা। কিন্তু মাথায় রাখতে হবে এটা যে মাথার চেষ্টা করতে হবে যে কেন ফ্রান্সের মতো দেশে একটা লিবারেল ডেমোক্রেসি 70 বছর ধরে তারা লিবারেল ডেমোক্রেসি প্রমোট করছে, অলমোস্ট সমাজতন্ত্রী হয়ে পড়েছিল, সেই দেশটা কেন এতটা ঝুঁকে পড়ছে? তার মূল কারণ লিবারেল পলিসিগুলি মেজরিটির আশা আকাঙ্ক্ষায় পূরণ করতে পারেনি। আমেরিকায় কেন দক্ষিণপন্থী উত্থান ঘটছে, ট্রাম্পের উত্থান কেন ঘটলো? কারণ একটা বড় চাঙ্ক অফ পপুলেশন কিন্তু আনহ্যাপি। বড় চাঙ্কারা মূলত সাদারা। আমি এর আগে অনেকবার বলেছি 3টা বেসিক প্রিন্সিপাল, একটা হচ্ছে হোয়াইট, দুটো হচ্ছে ক্রিশ্চিয়ান, 3টা হচ্ছে কনজারভেটিভ। এই 3টা প্রিন্সিপাল নিয়ে হচ্ছে আমেরিকা। সেই 3টা প্রিন্সিপালের উপরে কিন্তু গত 70 বছর ধরে আঘাত পড়েছে এদের চোখে। যদি আপনি বাস করেন ইউটাতে অথবা ওকলাহোমা সিটিতে, আপনি কিন্তু কখনোই ক্যালিফোর্নিয়াকে মেনে নেবেন না, কারণ ক্যালিফোর্নিয়া আপনার প্রিন্সিপালের বিরুদ্ধে। হলিউডকে আপনি মেনে নেবেনই না। অ্যাজ এ রেজাল্ট এই জায়গায় আপনাকে বাইডেনকে কিন্তু মাথায় রাখতে হবে যে একটা লার্জ চাঙ্ক অফ আমেরিকান পপুলেশন রিমেইনস ভেরি আনহ্যাপি উইথ আমেরিকান পলিসিস। সে কারণে আমাদেরকে এই ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে। পারবে কিনা আমি জানি না, কিন্তু ব্যাপারটা অনেক কমপ্লেক্স, সাদা স্ট্রেট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়। জিতেছে ফ্রান্সে, তার কারণে যে আমেরিকাও জিতবে তার কিন্তু কোনো কারণ নেই। জি, আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। আমার গাজার ব্যাপারে একটু কথা ছিল, আমি আপনাদের দুজনকে জানিয়ে রাখছি, কারণ আগামী সপ্তাহে এটি কথা বলবো। যদিও সেরকম কোনো নতুন আপডেট নেই। আমরা জানি একটি সিজ ফায়ারের প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি আমরা যতদূর জানি হামাস মেনে নিয়েছে, কিন্তু এবং সেটি অনেক কনসেশন দিয়ে মেনে নিয়েছে তারা। কিন্তু নেতানিয়াহুর কোনো বিন্দুমাত্র কর্ণপাত সেখানে নেই। উনি এই ব্যাপারটি নিয়ে মোটেও আগ্রহী নয়। অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে উনি চান যুদ্ধটি চলতে থাকুক। আমেরিকা চাইলে এই যুদ্ধটি থামাতে পারে, কিন্তু উনি থামাচ্ছেন না এবং থামাবেন না, কারণ বাইডেন জানেন উনি যদি থামান সমস্ত জুইশ ভোট উনি হারাবেন এবং সেই সাথে ইলেকশনে উনি হারাবেন। এই রিস্কটি উনি এখন নেবেন না। কিন্তু ওদিকে আমরা জানি গাজা পরিণত হয়েছে একটি ধ্বংসস্তূপে, যেটি আসলে এই মুহূর্তে বসবাসের একেবারে অনুপযোগী। অফিসিয়ালি আমরা যদিও জানি 40,000 লোক বলা হচ্ছে মারা গেছেন। আমরা এখন শুনছি নট ফ্রম গাজা হেলথ ইন্ডাস্ট্রি, ইংল্যান্ডের একটি পরিসংখ্যান বলছে
যে সেখানে মারা গেছেন 1,86,000 মানুষ। আনবিলিভেবল, যেটি মেনে নেওয়া খুব কঠিন। এই বর্বরতা চালিয়ে যাচ্ছেন আমেরিকা এবং তার মিত্ররা এবং অবশ্যই তার স্যাটেলাইট সহযোগী দেশ ইসরায়েল। অবস্থার দিকে আমরা চোখ রাখছি। আমরা জানাবো আপনাদেরকে আগামী সপ্তাহে কি হয়। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের দুজনের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।